একেবারে ফাইনালের খাতায় লাস্টের যে পেজটা থাকে, যে পেজটা একটু হোয়াইট কালারের হয়। ও আচ্ছা, হ্যাঁ, কাভারের সাথে অপোজিট সাইডে। হ্যাঁ, এই পেজটায় তোমরা লেখো না এবং তার আগের পেজ পর্যন্ত তোমরা লিখে শেষ করে দাও। ওই যে একটা পেজ পুরাটা ব্ল্যাঙ্ক চলে গেল, ওইটাতে তোমরা প্লিজ টার্ন ওভার টাইপস এর কোনো কথাও তোমরা লেখো না। না লিখে কি করো, এক্সট্রা একটা পেজ নাও, পেজ নিয়ে ওইটা সুন্দর মতো লিখে দিয়ে আসো। যার ফলে কি হয় জানো, অনেক টিচার আসছে এটা নোটিসও করবে না। আমার ক্ষেত্রে এবার হয়েছে যে আমি দেখতেছি যে একটা এই পর্যন্ত শেষ, তারপর আমি রেখে দিছি খাতা। কিছুক্ষণ পর মনে হইলো যে আচ্ছা কি ব্যাপার, এই খাতাটার একটা এক্সট্রা পেজ মনে হইতেছে। আবার আমি শুরু থেকে তোমাদের এই 83টা খাতা আবার আমি চেক করে 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 দেখলাম যে হচ্ছে মেজরিটি এই কাজটা করছো, যে প্লিজ টার্ন ওভার টাইপস যখন তুমি কিছু না লেখো তখন কিন্তু খুব স্বাভাবিক যে ওই জায়গাটায় পেজটা আমি উল্টায় ওই পাশে নাও যেতে পারি। ঠিক আছে, অন্তত কিছু একটা ইন্ডিকেশন দাও আইদার, অথবা ওই পেজটা আমার সাজেশন থাকবে ফাঁকা রেখো না। রাখলে কি হয়, অনেক সময় দেখা যায় যে বোঝা যায় না যে এর পরেও আদৌ কিছু আছে কিনা। ঠিক আছে, বুঝাইতে পারছি আমি? জি ম্যাম, তাহলে ওই পেজে লিখে ফেলবো না। অবশ্যই লিখবা, ওই পেজটা ফাঁকা রাখার কোনো সুযোগ নাই। আরেকটা জিনিস সেটা হচ্ছে, অনেকেই তোমরা প্রেজেন্টেশন দাও নাই এই সেমিস্টারে, যার ফলে যেটা হইলো সেটা হচ্ছে মিডে যারা আমি দেখলাম অনেকেই খারাপ করছো ঠিক আছে, কিন্তু তাদের ক্লাস পারফরমেন্স অর্থাৎ তোমাদের ক্লাস অ্যাটেন্ডেন্স প্লাস হচ্ছে ক্লাস পারফরমেন্স, দুইটার মার্কস দিয়ে কিন্তু তারা মিডে মানে নাম্বারের সাথে যখন এগুলো অ্যাড হইলো ইন টোটাল কিন্তু ওরা অনেক এগিয়ে গেল। কিন্তু এমন অনেকে আছো যারা মিডে অনেক ভালো করেছো, কিন্তু দেখা গেছে তোমরা প্রেজেন্টেশন দাও নাই, যার ফলে কি হয়েছে প্রেজেন্টেশনের মার্কসটা তোমরা টোটালি 0 পাইছো। 0 পাওয়ার ফলে তোমরা অনেক পিছায় গেছো। এই কারণে বলি যে অ্যাটলিস্ট প্রেজেন্টেশনে অ্যাটেন্ড করবা, অ্যাটেন্ড করলেও অন্তত পক্ষে আমার যেমনই হোক না কেন তোমার প্রেজেন্টেশন কিছু মার্কস দেওয়ার আমার জায়গা থাকে। পরীক্ষার খাতায় কোনো কোশ্চেনের উত্তর যদি কমন না পড়ে, এগুলো ট্রিক্স, যে তুমি ফাঁকা রেখে এসো না, অন্তত কিছু লেখো। একটা খাতা এবার এরকম করছে যে সে টোটালি 3টা কোশ্চেনের আনসার দিচ্ছে, একটা কোশ্চেনের আনসার দেয় নাই। তো তুমি যখন একেবারেই কিছু না লিখো তখন কিন্তু ওইখানকার মার্কসটা আমি তোমাকে দিতে পারবো না, কোনো কিছু 1 2ও দিতে পারবো না, এটা সম্ভব না। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, যেহেতু সিজিপিএ সিস্টেম প্রত্যেকেরই তো আসলে এটা একটা, যতই না বলি কিন্তু কম্পিটিশন তো আসলে একটা। তো এটাতে তোমরা কিন্তু তোমাদের আলটিমেট সিজিপিএ কিন্তু ফল করবে। আসো ক্লাসিফিকেশনের ভেরিয়াস স্কিমস। অ্যানশিয়েন্ট পিরিয়ডে অনেক ফিলোসফার্স ছিলেন। এই ফিলোসফাররা কি করতেন, তাদের নিজস্ব পারসেপশন ছিল, তাদের নিজস্ব কিছু লজিক ছিল। এই লজিক এবং পারসেপশনকে বেস করে তারা আমাদের এই যে টোটাল ইউনিভার্সটা আছে, ইউনিভার্সে যে নলেজটা আছে এই নলেজকে স্ট্রাকচার করতে গিয়েছিলেন। অর্থাৎ নলেজের যে স্ট্রাকচার সেটা এক্সপ্লেইন করতে গিয়ে তারা কি করলেন, তারা বিভিন্ন ফিলোসফিক্যাল সিস্টেমের উল্লেখ করেছিলেন। সেটার বেস কি কি ছিল, যেমন ধরো গ্রিসের একজন দার্শনিক, আবার মনে করো মিশরের একজন দার্শনিক, তারা কিন্তু দুইটা ভিন্ন জিওগ্রাফিক্যাল লোকেশনে বিলং করতেছে। সো গ্রিসের একজন দার্শনিকের যদি মনে হয় যে আমি এই নলেজের যে পুরো ইউনিভার্সের যে নলেজটা আছে এই নলেজটাকে আমি বিভাজন করব, ভাগ করব, অর্থাৎ কিছু নলেজ আমার যাবে সায়েন্সের আন্ডারে, কিছু যাবে আর্টস এর আন্ডারে, কিছু যাবে ফাইন আর্টস এর আন্ডারে, কিছু যাবে সোশিওলজিতে, ডিফারেন্ট কাইন্ডস অফ। সো গ্রিসের একজন চিন্তা করলেন, মিশরের একজনও চিন্তা করলেন। এখন দুইজনের চিন্তাধারা সেম হইলেও দুইজনের পারসেপশন কিন্তু সেম না, দুইজনের জিওগ্রাফিক্যাল লোকেশন কিন্তু সেম না। তার মানে আবার ধরো এমন হতে পারে যে আমি বিলং করতেছি এরিস্টটলের আমলে, তুমি বিলং করতেছো প্লেটোর আমলে, তার মানে কি আমাদের টাইম ফ্রেমটা একরকম না। সো এই যে ডিফারেন্ট টাইম জোনে বা ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট সিভিলাইজেশনে বিভিন্ন ফিলোসফার ক্লাসিফিকেশন সিস্টেম এক্সপ্লেইন করতে গিয়ে তাদের পারসেপশনকে কাজে লাগিয়েছেন। এইভাবে তারা নলেজের ডিফারেন্ট ক্লাসিফিকেশন করে গেছেন। আজকে আমরা দেখব যে তাদের ক্লাসিফিকেশন, বিশেষত নলেজ ক্লাসিফিকেশন, পরের ক্লাসে আমরা লাইব্রেরি ক্লাসিফিকেশন হয়তো বা দেখবো, আজকে আমরা নলেজ ক্লাসিফিকেশন একটু দেখব, যে নলেজটাকে অর্থাৎ টোটাল যে জ্ঞানটা আছে এই জ্ঞানটাকে ফিলোসফাররা কিভাবে তাদের পারসেপশন এবং বিভিন্ন লজিকের মাধ্যমে ডিভিশন করেছেন।
এবং এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে এই ডিভিশনটায় কিন্তু সায়েন্স যেমন ছিল এটার বেস, ঠিক তেমনি ফিলোসফিও কিন্তু এটার একটা অন্যতম বেস ছিল। ঠিক আছে, এরিস্টটল থেকে বেকন, বেকন থেকে কোতে, এই যে ডিফারেন্ট সময়ে ডিফারেন্ট ফিলোসফার কিভাবে আমাদের নলেজকে ক্লাসিফাই করেছেন, আমরা সেই কিছু ডিফারেন্ট ফিলোসফিক্যাল সিস্টেম সম্পর্কে আজকে জানবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল ইসি রিচার্ডসন নামে একজন ভদ্রলোক আছেন। তিনি, তার একটা বিখ্যাত বই আছে ক্লাসিফিকেশন থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল, আমার মনে হয় আমাদের সেমিনার লাইব্রেরিতে পাওয়ার কথা, তোমরা একটু খুঁজে দেখতে পারো। তো ওই জায়গায় তিনি মোটামুটি 116টা ফিলোসফিক্যাল সিস্টেমকে ডেসক্রাইব করে গেছেন। এরপরে বিভিন্ন সময়ে রবার্ট ফ্রিন্ট, তারপরে এইচ.ই. ব্লিস, হ্যাঁ, এস.আর. রঙ্গনাথন, প্রত্যেকেই কিন্তু বিভিন্ন ফিলোসফিক্যাল সিস্টেম সম্পর্কে বর্ণনা করে গিয়েছেন, বা প্রাচীন যুগে যে সমস্ত ফিলোসফাররা এই ডিভিশনটা করেছিলেন সেই ডিভিশনগুলোকে ডেসক্রাইব করার চেষ্টা করেছেন। সো আমরা যেহেতু অনেকগুলো ফিলোসফিক্যাল সিস্টেম আজকে পড়বো, ফার্স্ট অফ অল আসবে হচ্ছে বেদিক সিস্টেম। বেদিক সিস্টেমটা কে দিয়েছেন? বেদিক সিস্টেমটা হচ্ছে এস.আর. রঙ্গনাথন 1957-এ তার একটা বই আছে, বইটার নাম হচ্ছে প্রোলেগমেনা, সম্ভবত এই টাইপস এর কিছু একটা নাম। তো ওই বইতে তিনি বেদিক ক্লাসিফিকেশন সিস্টেম সম্পর্কে বর্ণনা করে গেছেন। এবার আসো বেদিক ক্লাসিফিকেশন সিস্টেম কি। যারা সনাতন ধর্ম বিলং করে, যারা সনাতন ধর্ম ফলো করে, তাদের বেদ একটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা ধর্মগ্রন্থ। সো ওই বেদের থেকেই আসছে হচ্ছে এই বেদিক সিস্টেমটা। তো ক্লাসিফিকেশনের হিস্ট্রি যখন আমরা জানতে যাই, তখন কিন্তু বেদিক সিস্টেমটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ ওই এনশিয়েন্ট ইন্ডিয়াতে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেও যদি বলো তুমি, যে আমাদের যে 4খানা বেদ আছে, অর্থাৎ বেদের যে 4টা ক্লাসিফিকেশন আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, ওই জায়গার বিভিন্ন বাণীতেও কিন্তু আমরা এইটার ডেসক্রিপশন পাই। সো বেদিক পদ্ধতিতে ক্লাসিফিকেশন অর্থাৎ নলেজ ক্লাসিফিকেশনকে আমরা 4টা ক্লাসে ভাগ করেছি। ফার্স্ট অফ অল হচ্ছে ধর্ম, সেকেন্ড হচ্ছে অর্থ, তৃতীয় হচ্ছে কর্ম, এন্ড চতুর্থ হচ্ছে মোক্ষ। ধর্ম অর্থাৎ প্রত্যেকটা, এই যে 4টা দেখতেছো, এই 4টা হচ্ছে ব্রডার ক্লাসিফিকেশনের হেডিং। ঠিক আছে, এই 4টার আন্ডারে বিভিন্ন সাবজেক্টকে অর্থাৎ বিভিন্ন নলেজকে তারা অ্যাকোমোডেট করার চেষ্টা করেছে। কোনটার আন্ডারে কোনটা গেছে এটা এখন আমরা জানবো। প্রথমত হচ্ছে ধর্ম। ধর্মের অধীনে ওই সমস্ত সাবজেক্টকে ইনক্লুড করা হয়েছে যে সাবজেক্টগুলো আমার সোসাইটির একটা খুবই এসেনশিয়াল এলিমেন্ট হিসেবে হয়তোবা কন্ট্রিবিউট করছে। এই ধরনের যে এলিমেন্ট গুলো আছে, সেই এলিমেন্ট গুলোকে ধর্ম এই ব্রডার টার্মের আন্ডারে ক্লাসিফাই করা হয়েছে। কি কি? যেমন ল, থিওলজি, এথিক্স, সোশিওলজি, এই জিনিসগুলোকে হচ্ছে আমরা ধর্মের আন্ডারে ফেলছি। তাহলে অর্থের আন্ডারে কি পড়বে? অর্থের আন্ডারে পড়বে হচ্ছে তোমার সোসাইটিতে যত ইকোনমিক এবং সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস হয়, অর্থাৎ ইকোনমিক্স এবং সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত যে সমস্ত সাবজেক্ট আছে, সেই সমস্ত সাবজেক্ট গুলোকে আমি অর্থের আন্ডারে ফেলেছি। কি কি হতে পারে? পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, অ্যাপ্লাইড সায়েন্স ইত্যাদি। থার্ড হচ্ছে কর্ম। দেখো, তুমি হিউম্যান বিং, তুমি যেরকম নেচার থেকে অনেক কিছু পাও, ঠিক তেমনি তুমিও কিন্তু নেচারকে অনেক কিছু ব্যাক করো। তার মানে কি? তুমি তোমার ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস দ্বারা অনেক সাবজেক্ট বা অনেক নলেজ কিন্তু তুমি ক্রিয়েট করেছো। সেই ক্রিয়েট করা নলেজ গুলোই হচ্ছে কর্মের আন্ডারে পড়বে। যেমন কি হতে পারে? লিটারেচার, ফাইন আর্টস, জেনারেল সায়েন্স, এই জিনিসগুলো আসবে হচ্ছে কর্মের আন্ডারে। আর মোক্ষ, মোক্ষ হচ্ছে গিয়ে তোমার ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ অর্থাৎ ইন্ডিভিজুয়ালিজম। ইন্ডিভিজুয়ালিজম সংক্রান্ত যে সমস্ত সাবজেক্ট গুলো আছে, সেগুলো আমার মোক্ষের আন্ডারে পড়বে। এটার মধ্যে কি কি আসতে পারে? ফিলোসফি বা স্পিরিচুয়ালিটি, এক্সপিরিয়েন্স, এই সমস্ত যে প্রকাশনাগুলো আছে, সেই প্রকাশনাগুলো গিয়েছে হচ্ছে মোক্ষের আন্ডারে। ঠিক আছে, তার মানে বেদিক সিস্টেমে আমরা 4টা মেইন হেডিং পেয়েছি। এই 4টা হেডিং এর আন্ডারে বিশ্বের সমস্ত নলেজকে তারা অ্যাকোমোডেট করার চেষ্টা করেছেন। এবং এই বর্ণনাটা আমরা কোথায় পেয়েছি? এই বর্ণনাটা হচ্ছে
প্রলেগোমেনা নামে একটা বই আছে যেটা ডক্টর এস আর রঙ্গনাথন লিখেছেন। তিনি সেখানে এই ভেদিক ক্লাসিফিকেশন সিস্টেম সম্পর্কে আলোচনা করেছেন। সেকেন্ড, গ্রিক সিস্টেম। তোমরা জানো আমাদের শ্রুতি হ্যান্ড রেজ করেছো। ম্যাম, কর্মের আন্ডারে কি কি পড়বে আর একবার একটু বলবেন? কর্মের আন্ডারে হচ্ছে হিউম্যান বিং, আমরা যেগুলো সৃষ্টিশীল কাজের সাথে আমরা জড়িত, অর্থাৎ আমরা ক্রিয়েটিভ যে সমস্ত কাজ করি, যেমন লিটারেচার। লিটারেচার কি আমাদের ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস এর অংশ না? আমরা বিভিন্ন ma'am. সাহিত্য লিখি, ফাইন আর্টস, চারুকলা, ঠিক আছে। সোশ্যাল কি বলবো, জেনারেল সায়েন্সে কিন্তু আমরা অনেক ধরনের এক্সপেরিমেন্ট করি, সায়েন্টিস্টরা অনেক ধরনের এক্সপেরিমেন্টের মাধ্যমে কিন্তু অনেক থিওরি কিন্তু নিয়ে আসে। এই জিনিসগুলো হচ্ছে আমার কর্মের আন্ডারে, অর্থাৎ মানুষের দ্বারা সৃষ্ট যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো আছে, যে সমস্ত নলেজ গুলো আছে, সেগুলো হচ্ছে কর্মের আন্ডারে পড়বে। ম্যাম বুঝেছি, থ্যাংক ইউ। ওকে, তাইমা আক্তার হ্যান্ড রেজ করেছেন। ওকে, ভুলে হ্যান্ড রেজ করছে। আচ্ছা, হোয়াট এভার। গ্রিক সিস্টেম। গ্রিসের নাম তো তোমরা ডেফিনেটলি যে কোনো রকমের উদ্ভাবন বা মহাবিশ্বের খুব কি বলবো নাম করা উদ্ভাবনের সাথে কিন্তু আমরা গ্রিসের একটা রিলেশন পাই সব সময়, তাই না? গ্রিক দার্শনিক এরিস্টটল, প্লেটো, সক্রেটিস, সবার নাম কিন্তু আমরা মোটামুটি জানি যে তারা কিন্তু সবকিছুতেই একটা পায়োনিয়ার হিসেবে কাজ করেছে। সো এই ক্লাসিফিকেশনের ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম না, ক্লাসিফিকেশন সিস্টেমেও কিন্তু গ্রিকদের একটা অনেক বড় অবদান আছে। এই অবদানের প্রথম যে মহারথী তিনি হচ্ছেন আমাদের প্লেটো। প্লেটোর একটা বিখ্যাত গ্রন্থ আছে, আমরা সবাই জানি, রিপাবলিক। এই রিপাবলিক গ্রন্থ এবং এরিস্টটলের একটা গ্রন্থ আছে, সেটার নাম হচ্ছে মেটাফিজিক্স। এই দুইটা গ্রন্থে 3 ডাইমেনশনাল ক্লাসিফিকেশন তারা দুজনেই দেখিয়েছেন। প্লেটো একটা 3 ডাইমেনশনাল ক্লাসিফিকেশন দেখিয়েছেন, এরিস্টটল একটা 3 ডাইমেনশনাল ক্লাসিফিকেশন দেখিয়েছেন। আচ্ছা, প্লেটোর মতে আমাদের পুরো যে ইউনিভার্সের নলেজ, এই নলেজটাকে তিনি 3টা ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে এথিক্স এবং আরেকটা হচ্ছে লজিক, অর্থাৎ পদার্থবিদ্যা, নীতিশাস্ত্র এবং যুক্তিবিদ্যা। কিন্তু এরিস্টটল যখন ক্লাসিফিকেশনটা করলেন, তার মতামতটা প্লেটোর থেকে একেবারেই ডিফারেন্ট, তিনি কিছু নিয়ে আসলেন। তার কথা হচ্ছে, অর্থাৎ এরিস্টটলের কথা হচ্ছে, না, পুরো ইউনিভার্সটা শুধুমাত্র ফিজিক্স, এথিক্স এবং লজিকের আন্ডারে যাবে না, এইটার বিভাজন এইভাবে হওয়া উচিত। প্রথমত হচ্ছে থিওরিটিক্যাল নলেজ, অর্থাৎ তাত্ত্বিক জ্ঞান যেগুলো আছে, কি কি যেতে পারে এটার আন্ডারে? তিনি বললেন যে থিওলজি যেতে পারে, ম্যাথামেটিক্স যেতে পারে, ফিজিক্স যেতে পারে। তার মানে প্লেটো যে ফিজিক্সটা শুধুমাত্র স্পেসিফিক একটা ব্রাঞ্চ বলেছিলেন, এরিস্টটল দেখো সেটাকে কিন্তু একটা ব্রডার ব্রাঞ্চে নিয়ে গেলেন। তিনি বললেন থিওরিটিক্যাল নলেজ, সেটার আন্ডারে ফিজিক্স যেমন আসবে ঠিক সেরকম ভাবে ম্যাথামেটিক্সও আসতেছে। এর পরের পার্টটা হচ্ছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল নলেজের আন্ডারে সে কি কি ফেললো? এথিক্স, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, ঠিক আছে, এই জিনিসগুলোকে সে প্র্যাকটিক্যাল নলেজের আন্ডারে ফেললো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে প্রোডাক্টিভ নলেজ। প্রোডাক্টিভ নলেজ কোনগুলো? যেগুলো হচ্ছে আমার অ্যাপ্লাইড সায়েন্স এবং প্র্যাকটিক্যাল আর্টস রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে, এইগুলোকে তিনি বললেন যে এগুলো হচ্ছে আমার প্রোডাক্টিভ নলেজের আন্ডারে পড়বে। এবং অনেক দার্শনিকই কিন্তু বলেন যে গ্রিকরা যে এই সিস্টেমটা লঞ্চ করে গিয়েছেন, এই সিস্টেমটাই কিন্তু নলেজ ক্লাসিফিকেশনের একটা ট্রু বেস হিসেবে আমরা ধরতে পারি। অর্থাৎ তার মানে কি, পরবর্তীতে যত ক্লাসিফিকেশন গুলো এসছে তারা কিন্তু এই গ্রিকদের এই সিস্টেমটাকেই অনেকটা বেস হিসেবে ধরার চেষ্টা করেছেন। থার্ড, স্কলাস্টিক সিস্টেম। স্কলাস্টিক সিস্টেমের মধ্যে, অর্থাৎ মধ্যযুগীয় দার্শনিক পদ্ধতি বলা হয় এই জিনিসটাকে, মিডাইভাল ইউরোপে এই ফিলোসফিক্যাল সিস্টেমটা স্কলাস্টিক সিস্টেম নামে পরিচিত ছিল। এবং এর মধ্যে যে বিষয়গুলো ছিল সেগুলোকে বলা হতো লিবারাল আর্টস, ঠিক আছে, যেখানে 3টা ভাগ ছিল। প্রথমত হচ্ছে ট্রিভিয়াম, দ্বিতীয়ত হচ্ছে কোয়াড্রিভিয়াম এবং আরেকটা হচ্ছে থার্ড গ্রুপ ছিল। ট্রিভিয়ামের মধ্যে প্রথমত কি কি ছিল আমাদের? লিঙ্গুইস্টিক, ডায়ালেকটিক্স এবং রেটরিক। কোয়াড্রিভিয়ামের মধ্যে ছিল অ্যারিথমেটিক, জিওমেট্রি, অ্যাস্ট্রোনমি এবং মিউজিক। মিউজিকের মধ্যে কিন্তু শুধু মিউজিক না, মিউজিকের মধ্যে কিন্তু লিটারেচার,
তারপরে তোমার ইডিল, সবকিছুই কিন্তু, অর্থাৎ পোয়াজি যেটাকে আমরা বলি, সবকিছুই কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড ছিল। এবং এর বাইরে তিনি একটা থার্ড গ্রুপের কথা বলেছেন, যে থার্ড গ্রুপটাকে ওই সময় তোমার হায়ার স্টাডিজ এর একটা সিলেবাসের মধ্যেও কিন্তু এই থার্ড গ্রুপের বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হতো। থার্ড গ্রুপের মধ্যে কি কি ছিল? থিওলজি ছিল, মেটাফিজিক্স ছিল এবং এথিক্স ছিল। মেটাফিজিক্স সম্পর্কে কি তোমরা জানো? আমাকে একটু বলো তো, হোয়াট ইজ মেটাফিজিক্স? কেউ কি আছো এই ক্লাসে? মেটাফিজিক্স সম্পর্কে আইডিয়া আছে? তোমাদের তো নাম ধরে আবার বলা যাবে না, বলো, উইলিংলি বলো একজন। মেটাফিজিক্স নিয়ে কারোর কোনোদিন আগ্রহও ছিল না? এটা হচ্ছে ফিলোসফির একটা ব্রাঞ্চ। মেটাফিজিক্স ফিলোসফির একটা ব্রাঞ্চ। আর কেউ? ইনফরমেশন সায়েন্সের লোকজন আজকে প্রত্যেকে ক্লাসটা শেষ করে একটু গুগল করবেন হোয়াট ইজ মেটাফিজিক্স, অথবা ইউটিউবে তো অনেক কিছু দেখেন, আজকে একটু মেটাফিজিক্স নিয়ে যাইলেন। বলেন। মেটাফিজিক্স হচ্ছে ফিলোসফির একটা শাখা, যেখানে মেইনলি পৃথিবীর অস্তিত্ব, মহাবিশ্বের অস্তিত্ব নিয়ে আলোচনা করা হয়। এগুলো কি গুগল দেখে বললেন? না, আমি শুধু এতটুকুই জানতাম। আমি মোর স্পেসিফিক আনসার চাচ্ছিলাম। গত ব্যাচে যখন পড়িয়েছি সারিকারা খুব ভালো পারছিল এটা। আমি কম্পেয়ার করতেছি না, বাট আমি এক্সপেক্ট করব তোমরা এটা সম্পর্কে একটু জানবা। এরপরে আসো, বেকনিয়ান সিস্টেম। ফ্রান্সিস বেকনের নাম আমরা সবাই জানি। আমাদের নলেজ ক্লাসিফিকেশনের হিস্ট্রি তুমি যদি স্ক্যান করো, সেখানে দেখবা যে আমাদের আধুনিক যে লাইব্রেরি ক্লাসিফিকেশন সিস্টেম, সেইটাকে সব থেকে বেশি ইনফ্লুয়েন্স করেছে আমাদের বেকনিয়ান সিস্টেম। এবং এই ফ্রান্সিস বেকন, তার একটা বই আছেন, প্রত্যেকেই আসলে আমরা এগুলো জানছি কিভাবে, প্রত্যেকেই কিন্তু তাদের নিজস্ব বইতে এগুলো সম্পর্কে ডিসক্রাইব করে গিয়েছেন। যেমন ফ্রান্সিস বেকন কি করেছেন, তার একটা বই আছে দ্য অ্যাডভান্সমেন্ট অফ হিউম্যান লার্নিং, সেই জায়গায় তিনি খুব ছক আকারে, মানে একেবারে ইলাস্ট্রেট করে তিনি একটা চার্ট অফ হিউম্যান লার্নিং, ঠিক আছে, এইটার সম্পর্কে বিস্তারিতভাবে একটা আলোচনা করেছিলেন। সো ওই জায়গায় বেকন কি করেছেন জানো? বেকন হচ্ছে মানুষের মেমোরি, ইমাজিনেশন এবং লজিক, এই তিনটার আসপেক্ট থেকে পুরো ইউনিভার্সের যে নলেজটা আছে, এই নলেজের উপর একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। এক্সপেরিমেন্ট করে তিনি নলেজকে তিনটা ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে হিস্ট্রি, একটা হচ্ছে পোয়াজি, একটা হচ্ছে ফিলোসফি। হিস্ট্রি অর্থাৎ মেমোরির আসপেক্ট থেকে তিনি যেটা পেলেন সেটা হচ্ছে হিস্ট্রি, যেখানে আছে হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি, সিভিল হিস্ট্রি, এগুলো। পোয়াজি হচ্ছে ইমাজিনেশন থেকে তোমার যেটা আসে, সেখানে কি কি থাকতে পারে? ন্যারেটিভস থাকতে পারে, ড্রামাটিক কোনো থাকতে পারে, আসপেক্ট থাকতে পারে। ফিলোসফি হচ্ছে লজিক থেকে আসছে, যেখানে আমার ন্যাচারাল ফিলোসফি, সিভিল ফিলোসফি, এই জিনিসগুলো থাকতে পারে। এবং প্রত্যেকটা পার্টকেই কিন্তু আবার ক্লাসিফাই করা সম্ভব। আমরা যখন ডিডিসি পড়তে যাব বা ইউডিসি তে দেখব, তখন দেখব যে আমরা কিন্তু কিছু মেইন ক্লাসের আন্ডারে সাবডিভিশনস আকারে অনেক সাবজেক্টকে অ্যাকোমোডেট করা হয়েছে। সো প্রত্যেকটা ক্লাসিফিকেশন স্কিমই আমরা যেটা এখন পড়ছি, সেটা কিন্তু একেবারে মেইন ক্লাসটা আমরা দেখছি, কিন্তু এর আন্ডারেও কিন্তু সমস্ত জ্ঞানকে অ্যাকোমোডেট করা হয়েছে। এরপরে আসো হবসের ফিলোসফিক্যাল সিস্টেম। এই জায়গায় একটা জিনিস আমি জানি না নাই কিনা, আচ্ছা কান্টেরটা আছে, আচ্ছা কান্টেরটা আগে পড়াই, তারপরে হবসে যাব। কান্টের ডাইকোটমিক সিস্টেম। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট, এই নামটা তো পরিচিত হওয়ার কথা প্রত্যেকেরই। তো উনি এই নলেজের ইউনিভার্স অফ নলেজকে তিনি ফার্স্ট অফ অল দুইটা ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে ফিলোসফিক্যাল, একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল। ফিলোসফিক্যাল কোন পার্টটা নিয়ে আলোচনা করবে? কনসেপচুয়াল আসপেক্ট নিয়ে আলোচনা করে। আর ম্যাথামেটিক্যাল হচ্ছে কনস্ট্রাকশন অফ কনসেপ্টস,
অর্থাৎ কনসেপ্টটাকে কিভাবে কনস্ট্রাক্ট করা যায় সেই অ্যাসপেক্টটা নিয়ে ম্যাথামেটিক্যাল পার্টটা কাজ করে। ফিলোসফিক্যাল পার্টকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, পিওর অ্যান্ড ইম্পেরিক্যাল। পিওরের আন্ডারে আবার ভাগ আছে ক্রিটিক, মেটাফিজিক্যাল এটসেট্রা। এত কিছু জানার দরকার নেই, এতটুকু জানলেই চলবে। এবার আসো হবস এর ফিলোসফিক্যাল সিস্টেম। থমাস হবস তিনি কি করেছেন? তিনি হচ্ছে নলেজকে দেখো সায়েন্সের সাথে আর্টসকে কম্বাইন করে তিনি নলেজকে ক্লাসিফাই করেছেন। তার মানে তিনি যখন মিউজিক কথাটা শুনেছেন, মিউজিকের সাথে তিনি কাকে কোরিলেট করেছেন? সায়েন্স অফ সাউন্ড। বুঝতে পারছো? এইভাবে প্রত্যেকটা সায়েন্সের সাথে তিনি আর্টসকে কম্বাইন্ড করেছেন, কম্বাইন্ড করে তারপরে হচ্ছে তিনি ক্লাসিফাই করেছেন। ঠিক আছে, এরপরে আসো হেগেলস এর ফিলোসফিক্যাল সিস্টেম। জর্জ উইলিয়াম ফ্রিডরিক হেগেল তিনিও কিন্তু 3 ডাইমেনশনাল অ্যাসপেক্ট থেকে নলেজ ইউনিভার্সকে ভাগ করেছেন। তার 3 ডাইমেনশনাল অ্যাসপেক্ট কি কি? প্রথমত হচ্ছে লজিক। লজিকের আন্ডারে কি কি আসতে পারে? অন্টোলজি, থিওলজি, এপিস্টেমোলজি। দ্বিতীয়ত হচ্ছে ন্যাচারাল সায়েন্স। ন্যাচারাল সায়েন্সের আন্ডারে কি কি পড়তে পারে? আচ্ছা, এপিস্টেমোলজি বলতে মনে পড়ে গেল, আপনারা এখন কোন সেমিস্টার? 6th, তাই না? 7th এবং 8th খুবই ক্রুশাল 2টা সেমিস্টার, এবং এইখানে কিন্তু আপনাদের রিসার্চ মেথোডোলজি আছে। সো যারা সময় পাবেন অ্যাটলিস্ট রিসার্চ মেথোডোলজি সম্পর্কে নিজে থেকেই একটু, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্ম থেকে আমি সাজেস্ট করব একটু জানার চেষ্টা করবেন। ঠিক আছে, না হলে দেখবেন যে আপনাদের তো একেবারেই 4 মাসের সেমিস্টার, দেখা যাবে ওই সময় গিয়ে খুবই একটা রাশের মধ্যে, কারণ এরপরে কিন্তু আপনাদের থিসিসও আছে, মাস্টার্সে উঠলেই দেখা যাবে যে থিসিসের একটা প্রেশার চলে আসতেছে। সো যারাই একটু সময় পাবেন, প্লিজ এটা আমার রিকোয়েস্ট থাকবে যে একটু অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে গিয়ে রিসার্চ মেথোডোলজি সম্পর্কে মোটামুটি একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আমাদের তো, আমরা তো পড়াবই, সেটা ঠিক আছে, আনোয়ার স্যার হয়তো বা রিসার্চ মেথোডোলজি পড়ান, শরীফ স্যার এবং আনোয়ার স্যার, বাট তার আগে আপনাদের নিজের যদি একটু ধারণা থাকে, আমাদের সময় কেউ এগুলো আমাদেরকে বলে দেয়নি, যার ফলে কি হয়েছে, আমরা যখন পড়তে গেছি ফার্স্ট টাইম, আমাদের অনেক বেশি দেখা গেছে যে ঝামেলা মনে হয়েছে, যে আচ্ছা হয়তো বা বিভিন্ন জায়গায় একটু একটু করে ল্যাকিংস রয়ে গেছে। এইটা যাতে না হয় আপনাদের, এই জন্য বললাম যে এই সেমিস্টারে অ্যাটলিস্ট প্রেশার কম আছে আমার মনে হয়। 2টা কোর্স তো আমি নিব, আমি জানি যে প্রেশার কম, এত বেশি প্রেশার নাই। সো একটু সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। ম্যাম, প্ল্যাটফর্ম গুলোর মধ্যে কিছু নাম বলে দিবেন? আমি সবসময় কোর্সেরা ফলো করি, আপনারা উডেমি ফলো করতে পারেন, বা আমি জানি না আরো অনেক প্ল্যাটফর্ম তো আছেই। ঘুরি লার্নিং প্ল্যাটফর্ম, আমি জানি না ওরা রিসার্চ মেথোডোলজি প্রোভাইড করে কিনা, বাট কোর্সেরাতে যেটা হয়েছে, কোর্সেরাতে কিন্তু তোমাদের জানা আছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল এইড কিন্তু দেয়া হয় স্টুডেন্টদেরকে। আর তোমাদের তো এখন মনে হয় তোমাদের ইনস্টিটিউশনাল ইমেইল আইডিও আছে। সো এই সুযোগগুলোকে কাজে লাগাও, ওখানে বিভিন্ন ইউনিভার্সিটি তোমার এই কোর্সগুলা কিন্তু অফার করে থাকে, এবং একটা না অনেকগুলা ইউনিভার্সিটি রিসার্চ মেথোডোলজির উপর, তুমি কি চাও, কোয়ালিটেটিভ চাও, কোয়ান্টিটেটিভ চাও, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স জানতে চাও, সবকিছু কিন্তু আছে ওই জায়গার মধ্যে। সো এই সুযোগটাকে একটু কাজে লাগাইও। এবং ওরা কিন্তু একটা সার্টিফিকেটও দিবে, যদিও সার্টিফিকেটের তোমার কোনো দরকার হবে না, মানে এটার সার্টিফিকেট নিয়ে অ্যাকচুয়ালি তুমি কি করবা, কোনো লাভ নাই, কিন্তু আমি চাইবো যে একটু লার্নিংটা হোক ওই স্টেজে। ওকে, এরপরে আসো ন্যাচারাল সায়েন্সের আন্ডারে কি কি পড়তে পারে? মেকানিক্স, ফিজিক্স, বায়োলজিক্যাল সায়েন্স, বায়োকেমিস্ট্রি, এই জিনিসগুলো। এবং লাস্টে হচ্ছে মেন্টাল সায়েন্স, যেটাকে আমি বলতে পারি ফিলোসফি অফ স্পিরিট, আধ্যাত্মিক যে দর্শনটা, সেটার আন্ডারে সাবজেক্টিভ, অবজেক্টিভ এই স্টাডি গুলো আসতে পারে। এরপরে আসো কোতের ফিলোসফিক্যাল সিস্টেম আছে, অ্যাম্পেয়ারের ফিলোসফিক্যাল সিস্টেম এবং স্পেন্সারের ফিলোসফিক্যাল সিস্টেম। আজকের পড়াশোনা একটু বোরিং, কারণ হচ্ছে তোমার একেবারেই গদবাঁধা পড়াশোনা, কোনো রসকস নাই, বাট একটু খেয়াল করো, এরকম ক্লাস 2টা যাবে, অনলাইনে যে 2টা ক্লাস নিব, এই 2টা ক্লাস একটু থিওরিটিক্যাল টাইপের, এরপরে আমরা ক্লাসে প্র্যাকটিক্যালে চলে যাব। আচ্ছা, অ্যাম্পেয়ারের যে ফিলোসফিক্যাল সিস্টেম, সেই জায়গার মধ্যে অ্যাম্পেয়ার কি করেছেন? অ্যাম্পেয়ার হচ্ছে তিনিও হচ্ছে 3 ডাইমেনশন হিসেবে কিন্তু ভাগ করেছেন।
অর্থাৎ প্রথম যে বিভাজনটা সেটাকে তিনি বলেছেন সায়েন্স অফ দ্য ফার্স্ট অর্ডার, দ্বিতীয় যে বিভাজন সেটাকে তিনি বলেছেন সায়েন্স অফ সেকেন্ড অর্ডার, এবং তৃতীয় যেটা সেটাকে বলেছেন সায়েন্স অফ থার্ড অর্ডার। ঠিক আছে, এইভাবে অ্যাম্পেয়ার হচ্ছে তার ফিলোসফিক্যাল সিস্টেমটাকে বর্ণনা করে গেছেন। এরপরে হচ্ছে কোতের ফিলোসফিক্যাল সিস্টেম হচ্ছে তোমার, তিনি অনেকগুলো শাখায় হচ্ছে, অর্থাৎ তোমার এরকম কোনো কি বলবো এটাকে, 3 ডাইমেনশন বা 4 ডাইমেনশন এরকম কিছু না, তিনি সরাসরি সাবজেক্টে চলে গেছেন। যেমন প্রথমত হচ্ছে ম্যাথামেটিক্স, অ্যাস্ট্রোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশ্যাল ফিজিক্স অর্থাৎ সোশিওলজি, এইভাবে হচ্ছে তিনি বিন্যাসটা করেছেন। স্পেন্সার অর্থাৎ হারবার্ট স্পেন্সার, তিনি জ্ঞানটাকে কিভাবে ভাগ করেছেন, তিনি একেবারে সাবজেক্ট ওয়াইজ, ওই যে কোতের মতোই একেবারে সাবজেক্ট ওয়াইজ গিয়েছেন। তার সাবজেক্ট গুলো কিরকম ছিল, ধরো যে লজিক ছিল, ম্যাথামেটিক্স ছিল, মেকানিক্স ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাস্ট্রোনমি, জিওলজি, বায়োলজি, সবকিছুই ছিল সাবজেক্ট ওয়াইজ। এইবার আসো লাইব্রেরি ক্লাসিফিকেশন। এবার আমাকে বলো বিশ্বের প্রাচীন লাইব্রেরি কোনটা? আলেকজান্দ্রিয়া লাইব্রেরি। তার আগে কিছু ছিল না? মনে নাই তার আগে। নালন্দা লাইব্রেরি। নালন্দা। তার আগে? আর কি কিছু ছিল? ম্যাম অ্যাশিরীয় লাইব্রেরি। আশুরবাণীপাল লাইব্রেরি, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাশিরীয় লাইব্রেরি। ঠিক আছে, এই অ্যাশিরীয় লাইব্রেরি। আচ্ছা, প্রথমত আমরা লাইব্রেরি ক্লাসিফিকেশন স্কিম যখন পড়বো, দেখো আমরা কিন্তু অনেকগুলো ক্লাসিফিকেশন স্কিম দেখলাম, এবং এইটা থেকে আস্তে আস্তে আমরা এখন আসলাম লাইব্রেরি ক্লাসিফিকেশন স্কিমে। এবং দেখো আমরা কিন্তু মোটামুটি আমাদের ফোকাস পয়েন্টের দিকে প্রায় চলেই এসেছি। দেখো এখানে 2টা পার্টে লাইব্রেরি ক্লাসিফিকেশন স্কিমকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্কিমস বিফোর ডিডিসি, স্কিমস আফটার ডিডিসি। অর্থাৎ ডিডিসি যেহেতু আমাদের একেবারে ফোকাস পয়েন্ট, সো ডিডিসির আগে কোনটা কোনটা স্কিম ছিল এবং ডিডিসির পরে কি কি স্কিম আসছে, এই জিনিসটা আমরা এখন জানার চেষ্টা করি। ডিডিসির আগে কোন কোন স্কিম আসছে দেখো। অ্যাশিরিয়ান লাইব্রেরি, আশুরবাণীপালের নাম আমরা সবাই শুনেছি। রাজা আশুরবাণীপাল খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে এই অ্যাশিরীয় লাইব্রেরিটা প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, এবং এই লাইব্রেরিতে প্রায় 30,000-এরও বেশি ক্লে ট্যাবলেট ছিল। এই ক্লে ট্যাবলেট গুলো তোমরা জানো যে প্রাচীনকালে হচ্ছে প্যাপিরাস, তারপরে হচ্ছে ক্লে ট্যাবলেট, এগুলোর মধ্যেই কিন্তু লেখা হতো এবং এগুলোই সংরক্ষণ করা হতো। সো আশুরবাণীপালের লাইব্রেরিতে কিন্তু অনেকগুলো ক্লে ট্যাবলেট ছিল, এবং এই ক্লে ট্যাবলেটের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ নলেজ প্রিজার্ভ করা ছিল, ইনস্ক্রাইবড ছিল। তার মানে একটা, আমি যদি ব্রডার আসপেক্টে বলি, 2টা ভাগে তারা ভাগ করেছিল। একটা হচ্ছে নলেজ অ্যাবাউট দ্য আর্থ, আর একটা হচ্ছে নলেজ অ্যাবাউট দ্য হ্যাভেন। এই 2টা ভাগে ভাগ করা ছিল পুরো নলেজটাকে। এই 2টা ভাগের মধ্যে কি কি ছিল, ফিলোসফি ছিল, হিস্ট্রি ছিল, সোশিওলজি, ইকোনমিক্স, সবকিছু, জিওলজি থেকে শুরু করে ল, তারপর তোমার লিটারেচার, ড্রামা, রেফারেন্স, সবকিছুই ছিল এদের মধ্যে। সো ওই জায়গা থেকে কিন্তু আমাদের লাইব্রেরি ক্লাসিফিকেশনের অ্যাক্টিভিটিসটা শুরু হয়েছিল। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা এখন যে ডিডিসি পড়তেছি সেখান থেকেই যে ক্লাসিফিকেশন স্কিমের সূচনা তা কিন্তু না। প্রাচীনকালের লাইব্রেরিতেও ক্লাসিফিকেশন স্কিম, অর্থাৎ তারাও কিন্তু জ্ঞানকে ভাগ করত একটা নির্দিষ্ট হেডিং এর আন্ডারে, কোন কোন জ্ঞান অর্থাৎ কোন কোন সাবজেক্ট গুলো ইনক্লুডেড হবে, যাতে করে, আচ্ছা আমরা ক্লাসিফিকেশন করি কেন বলতো, যাতে করে আমরা খুব কম সময়ে জিনিসটা, আমার যে জিনিসটা দরকার সেই জিনিসটা যাতে আমি খুঁজে পাই, সেই জন্যই কিন্তু ক্লাসিফিকেশন করা। না হলে কিন্তু ক্যাটালগিং ক্লাসিফিকেশনের কোনো দরকার ছিল না, এলোমেলো ভাবেও আমরা রাখতে পারতাম। অর্গানাইজড করার কারণই হচ্ছে, তার মানে কি ওই সময় যারা ছিলেন, অর্থাৎ যে সমস্ত স্কলার্স বা যে সমস্ত প্রিস্টরা ছিলেন, তারা কিন্তু তখন লাইব্রেরি এস্টাবলিশ করত। তাদের তত্ত্বাবধানে অনেক লাইব্রেরি ছিল, ওই লাইব্রেরি গুলোতেও কিন্তু তখন ক্লাসিফিকেশন ছিল, যার ফলে তারা সিস্টেমেটিক ওয়েতে বইগুলোকে অর্গানাইজ করতে পারতো, অর্থাৎ ক্লে ট্যাবলেটস গুলোকে। এরপরে যেটা আসলো সেটা হচ্ছে আলেকজান্দ্রিয়া লাইব্রেরি। আলেকজান্দ্রিয়া লাইব্রেরি কোথায় এবং কে এটা প্রতিষ্ঠা করছে? ম্যাম এটা মিশরে। ওকে,
আর ম্যাম এটার যে কালেকশন সেটা আসলে বিভিন্ন অঞ্চলের লাইব্রেরি গুলো থেকে কিছু কালেকশন এনে তারপরে বিভিন্ন সম্রাটরা এই আলেকজান্দ্রিয়া লাইব্রেরিটাকে সমৃদ্ধ করেছিল অ্যানসাইন্ট টাইমে। আচ্ছা, মিশরে অবশ্যই এটা প্রতিষ্ঠিত, এবং মিশরের বিশেষ করে স্পেসিফিক্যালি বলবা যে মিশরের তৎকালীন ক্যাপিটাল আলেকজান্দ্রিয়াতে এই ছিল তোমার আলেকজান্দ্রিয়া লাইব্রেরিটা ছিল। এবং আমরা জানি যে হচ্ছে গ্রিক বীর আলেকজান্ডার, তার যখন ডেথ হয়, ডেথের পরে হচ্ছে গিয়ে তার যে সেনাপতি ছিল, অনেকগুলো সেনাপতি তো ছিল, তো তাদের মধ্যে হচ্ছে তার রাজ্যটা ভাগ হয়ে যায়। এবং এই যে আলেকজান্দ্রিয়া যে জায়গাটা, সেই জায়গাটা পরে হচ্ছে তোমার টলেমি সোটার নামে তার একটা সেনাপতি ছিলেন, তার আন্ডারে পড়ে। সো টলেমি সোটার যেটা করেছিলেন আলেকজান্দ্রিয়ায়, তিনি হচ্ছে একটা মিউজিয়ামের সাথে সাথে সেখানে একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। এবং টলেমি সোটারের ছেলে টলেমি ফিলাডেলফাস, তার পৃষ্ঠপোষকতায় কিন্তু আলেকজান্দ্রিয়া লাইব্রেরিটা পরবর্তীতে লাইমলাইটে আসে, ঠিক আছে, এবং অনেক বড় একটা লাইব্রেরিতে পরিণত হয়। ওই সময় গ্রিসের যত স্কলার ছিলেন বা হচ্ছে গিয়ে বড় বড় যারা কি বলবো দার্শনিক ছিলেন ওই সময়, তারা কিন্তু প্রত্যেকেই তাদের প্রত্যেকের যে ওয়ার্কস গুলো আছে, এই ওয়ার্কস গুলো কিন্তু এই জায়গায় রাখা ছিল। এবং এই আলেকজান্দ্রিয়া লাইব্রেরিতেই কিন্তু সর্বপ্রথম একটা কি বলবো এটাকে ক্লাসিফিকেশন সিস্টেম, তারা যে ক্লাসিফিকেশন সিস্টেমটা লঞ্চ করেছিল, এই ক্লাসিফিকেশন সিস্টেমটাই কিন্তু হচ্ছে বিশ্বের প্রথম একটা রেকর্ডেড লিস্ট হিসেবে এটাকে কাউন্ট করা হয়, ঠিক আছে। এবং এখানে তারা যে লিস্টের একটা ক্যাটালগ করেছিল, এই ক্যাটালগে এটা একটা অথর ক্যাটালগ ছিল। এই অথর ক্যাটালগের মধ্যে তোমার বিভিন্ন লেখকের নাম অনুসারে ওই জায়গায় যত রেকর্ডস ছিল, ওই রেকর্ডস গুলো সাজানো ছিল। এবং এই ক্যাটালগটা শেষ করতে প্যাপিরাস রোল দিয়ে তো এটা বানানো হয়েছিল, সো এটা শেষ করতে 120-র বেশি 120+ প্যাপিরাস রোলস ওই সময় লেগেছিল। কিন্তু পরবর্তীতে এইটার আর কোনো সন্ধান পাওয়া যায় নাই। এবং ওদের যে প্রধান বিভাগগুলো ছিল আলেকজান্দ্রিয়া লাইব্রেরিতে আমার ক্লাসিফিকেশনের, অর্থাৎ তারা যে হেডিং গুলো ইউজ করতো সেগুলো ছিল কি কি, পোয়েটসদের একটা ছিল, ল মেকার্সদের একটা ছিল, ফিলোসফার্সদের ছিল, হিস্টোরিয়ানসদের ছিল, এইভাবে হচ্ছে গিয়ে তারা ক্লাসিফাই করতো। নেক্সটে আসো হচ্ছে মোনাস্টিক লাইব্রেরিজ। বুঝতেই পারতেছো, মঠের যে লাইব্রেরি গুলো ছিল, এই লাইব্রেরি গুলোতেও ওই সময় হচ্ছে তোমার ক্লাসিফিকেশন স্কিম ব্যবহার করা হয়েছিল। এবং তারাও কিন্তু দেখা গেছে যে হিস্ট্রি, থিওলজি, আর্টস এরকম ডিফারেন্ট পার্টে ভাগ করে করে সাবজেক্ট গুলোকে অ্যাকোমোডেট, অর্থাৎ তাদের যে ম্যাটেরিয়ালস গুলো ছিল, রিসোর্স গুলো ছিল, সেগুলোকে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছিল। এরপরে নোয়ার্ড জেনসার, গ্যাব্রিয়েল নাউড, জ্যাকুইস চার্লস ব্রুনেট, এই সমস্ত লাইব্রেরি, আমি এখানে শুধুমাত্র লাস্টেরটা দেখো, বাকিগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। জ্যাকুইস চার্লস ব্রুনেট ডিডিসির আগের, আমরা যেহেতু ডিডিসির আগের স্কিম পড়তেছি, জ্যাকুইস চার্লস ব্রুনেটটা সেক্ষেত্রে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই যে ব্রুনেট একজন ব্যক্তি, তার যে স্কিমটা, এই স্কিমের মধ্যে তিনি সমস্ত প্রকাশনাগুলোকে 5টা ভাগে ভাগ করেছিলেন: থিওলজি, জুরিসপ্রুডেন্স, হিস্ট্রি, ফিলোসফি অ্যান্ড লিটারেচার, ঠিক আছে, এইভাবে তিনি ভাগ করেছিলেন। এবং পরবর্তীতে আমাদের যত ক্লাসিফিকেশন স্কিম এসছে, তার মধ্যে কিন্তু জ্যাকুইস চার্লস ব্রুনেটের প্রভাবটা কিন্তু অনেক বেশি ছিল। ডিডিসির পরবর্তী যে স্কিমগুলো আসলো এরপরে, কি কি স্কিম এসছে: এক্সপান্সিভ ক্লাসিফিকেশন স্কিম, ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন স্কিম ইউডিসি যেটা আমরা পড়বো, লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন স্কিম, সাবজেক্ট ক্লাসিফিকেশন, বিবলিওগ্রাফিক্যাল ক্লাসিফিকেশন অ্যান্ড কোলন ক্লাসিফিকেশন স্কিম। আপনাদের আজকে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, ফার্স্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, বিবলিওগ্রাফিক্যাল ক্লাসিফিকেশন এবং কোলন ক্লাসিফিকেশন। যেহেতু আমি 3টা ক্লাসিফিকেশন পড়াবো, এর বাইরে আর পড়ানোর সুযোগ নাই, আপনাদের টাস্ক থাকবে এই 2টা ক্লাসিফিকেশন স্কিম সম্পর্কে একটু ডিটেলস পড়াশোনা করে রাখার। নেক্সট ক্লাসে আমি এটার একটা টপিক দিয়ে দিব, যেটা বিবলিওগ্রাফি ক্লাসিফিকেশন এবং কোলন ক্লাসিফিকেশন স্কিমের উপর থাকবে। আপাতত এই একটা দিন, অথবা কালকের ক্লাসও হতে পারে, আমি টপিক দিয়ে দিচ্ছি কারণ কালকেই যেহেতু ক্লাস আছে। আজকের দিনটা আপনারা এই জিনিসটা একটু দেখবেন, ঠিক আছে? আপাতত পড়াশোনা এতটুকুই। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এটা খুবই লেস ইম্পর্টেন্ট টপিক, আগেও বলে দিচ্ছি।
আমাদের মেইন ফোকাসের জায়গায় কিন্তু আসলে পড়াশোনা শুরু করতে হয়, তো এই কারণে হচ্ছে হিস্ট্রিটা একটু পড়ায় আনলাম, যাতে করে অ্যাটলিস্ট এটা আপনাদের নলেজে থাকে যে কোথা থেকে শুরু হয়েছিল এবং কোথায় যাচ্ছে। এগুলো এত বেশি ইম্পর্টেন্ট কিছু না, ডিডিসিটাই কিন্তু আমাদের মূলত ইম্পর্টেন্সের জায়গা। ম্যাম, এই যে ডিডিসির পরে মানে এই যে ইসি, ইউডিসি কিংবা এলসি, এগুলো কি মানে ডিডিসির উপর বেসড করে তৈরি করা, না এটা একটা আলাদা যেটা ডিডিসির সাথে সামঞ্জস্যতা নেই? ইউডিসির তুমি অনেক সামঞ্জস্যতা পাবা, কিন্তু এলসির ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন পড়াবো তখন বুঝবা। যেমন ডিডিসি হচ্ছে গিয়ে ধরো হচ্ছে শুধুমাত্র নিউমেরিক্যাল স্কিম, যেখানে শুধুমাত্র নাম্বার ইউজ করা হয়েছে, কিন্তু এলসি যখন তুমি দেখবা তখন দেখবা যে নাম্বারস প্লাস আলফাবেটস এ টু জেড সবকিছুই করা হয়েছে ওখানে ইনক্লুডেড, ঠিক আছে? সো ওইটা থেকে ইন্সপায়ার্ড হয়েছে। সেই ক্ষেত্রে যদি তুমি বলতে চাও যে ইউডিসিটা হয়েছে কিছুটা, কিন্তু এলসিটা না, আমি বলবো যে একেবারেই না। এলসিটা শুধুমাত্র লাইব্রেরি অফ কংগ্রেস তাদের নিজস্ব নিজেদের মতো করে, বাট সবকিছুই কিন্তু সবকিছুর থেকে ইন্সপায়ার্ড হয়, এটাও কিন্তু একটা জিনিস মাথায় রাখো। যেমন মনে করো তুমি একটা জিনিসের আর্টিকেল যখন লিখতে যাবা, ওইখানে কিন্তু তোমার আগের যারা যারা কাজ করে গেছে তার রেফারেন্স কিন্তু তুমি ওই জায়গায় অ্যাড করতেছো। তার মানে কি, তুমি সেখান থেকে কিছুটা হলেও নলেজ নেওয়ার চেষ্টা করছো। ওই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে ইয়েস, কিন্তু যদি তুমি ফাংশনালিটিস এর দিক থেকে দেখতে চাও, তাহলে আমি বলবো যে এলসির খুব কাছাকাছি কোনো রেফারেন্স নাই আর কি, ডিডিসির সাথে তেমন কোনো মিল নাই। ম্যাম, আরেকটা প্রশ্ন হচ্ছে ম্যাম, বাংলাদেশের লাইব্রেরি পার্সপেক্টিভে ডিডিসি তো সবচেয়ে বেশি ইউজ করা হয়। হ্যাঁ। ওকে ম্যাম। আরো কোনো কোশ্চেন থাকলে করো, আর নাইলে আমি হচ্ছে ফর্মটা দিয়ে দেই। ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল, স্কলাস্টিক সিস্টেমের ট্রাইভিয়াম পোর্শনের রেটরিক যে জিনিসটা, ওটা আমি বুঝতে পারিনি, ওটা একটু অলংকার প্লিজ বলা শাস্ত্র, যাবে? অলংকার শাস্ত্র বুঝো? মানে ওটাই আর কি একটু বুঝতে চাচ্ছিলাম। এটা কি বুঝবা? আমি তো অলংকার শাস্ত্রের এক্সপার্ট না, আমি তোমাকে এখন কিভাবে বুঝাবো? আর ম্যাম, আরেকটা জায়গা হচ্ছে মিস করেছি, জ্যাকুস চার্লস ব্রুনেটের চারটা মানে পাঁচটা জিনিস ছিল: থিওলজি, হিস্টোরি, ফিলোসফি, লিটারেচার। আর একটা জিনিস মিস গেছে, ওটা কি? থিওলজি, হিস্ট্রি। জুরিসপ্রুডেন্স। ম্যাম কি আবার একটু ওয়ার্ডটা? এক মিনিট একটু দাঁড়াও, আমার একটা ফোন আসছে, এক মিনিট। হ্যাঁ, কে জিজ্ঞেস করতেছিলা? ম্যাম, আমি জ্যাকুস চার্লস ব্রুনেটের পাঁচটা। জুরিসপ্রুডেন্স, আচ্ছা, জুরিসপ্রুডেন্স মানে হচ্ছে সরি, আইনশাস্ত্র। ব্রুনেট। আচ্ছা আচ্ছা, আইনশাস্ত্র, JURISPRUDENCE, জুরিসপ্রুডেন্স, থ্যাংক ইউ ম্যাম। আইনশাস্ত্র। ওয়েলকাম। ম্যাম, এগুলো সম্পর্কে পড়ার জন্য আমরা কি ফলো করতে পারি? মুন্সি স্যারের বই আছে, সেমিনারে অনেক বই আছে। আমি তো ইংলিশে পড়াচ্ছি, ইংলিশে তোমার হচ্ছে তোমরা তোমরা হচ্ছে বই সব থেকে বেস্ট হচ্ছে তোমরা সিলেবাসের মধ্যে দেখবা তোমাদের বইয়ের রেফারেন্স অলরেডি দেয়া আছে, ঠিক আছে? ওই জায়গায় গেলেই দেখবা যে হিউজ বই। তোমরা একটু সেন্ট্রাল লাইব্রেরিতেও দেখার চেষ্টা করো, ওখানেও অনেক বই আছে। আর আমি যা পারি আমি তো শেয়ার করবোই, সমস্যা নেই। আচ্ছা, আমাকে Thank you, একটা ma'am. অপিনিয়ন দাও তো, সেটা হচ্ছে যে প্রত্যেক ক্লাসে যেভাবে হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন নিতাম, এইটা কি অনেক বেশি প্রেসার হয়ে যাচ্ছে? আমরা কি এইবার প্রেজেন্টেশন একেবারে শেষের দিকে ম্যাম, নিয়ে নিব? ইয়েস ম্যাম, প্লিজ প্লিজ শেষে প্লিজ। নিলে ভালো হয়। ওকে। একদম শেষে যদি 10-12 দিন ক্লাস। জি ম্যাম। ইয়েস ম্যাম, প্লিজ ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। না, আমাদের এক স্যার হচ্ছে আমার প্রসেস শুনে বলতেছিলেন যে মনে হয় একসাথে নিলে ভালো হতো। কোন কোন স্যার আবার এটাই পছন্দ করেন যে যেহেতু অনেক শর্ট সময়, তো তোমার সবারটা নিতে পারতেছি প্রেজেন্টেশন, হাউ ইজ দিস পসিবল? সো এভাবে পসিবল হচ্ছে, বাট ওটাও খারাপ না। ওকে, নিয়ে নিব, সমস্যা নেই। ম্যাম, এবার কি ফর্মাল প্রেজেন্টেশন নাকি এবার ইনফর্মালও দেওয়া যাবে? এই প্রেজেন্টেশন মানেই তো ফর্মাল, এটা আবার ইনফর্মাল কোথায়? তোমরা এক একটা অদ্ভুত টাইপস এর কোশ্চেন জিজ্ঞেস করো, কি কারণে?
একটা জায়গায় দেখলাম আমরা যে ইনফর্মাল নিচ্ছে আর কি, যে মানে ওরা স্লাইডটাই অনেক কালারফুল করে, যা তা ইচ্ছা করে কার্টুন টার্টুন অ্যাড করে, তাই বললাম। তাই তোমরা তো এমনিও ফর্মাল দাও না, আমি বললেও কি, তোমরা তো যা দাও এটা তো ইনফর্মালের পর্যায়েই পড়ে। বাট চেষ্টা করো ফর্মালি দিতে, আমি ফর্মালটাই প্রেফার করি। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল, কোর্স রিলেটেড না, এটা হচ্ছে ভাইভাতে মাঝে মধ্যেই জিজ্ঞেস করা হয় আমাদেরকে, কিন্তু আমি আসলে কোশ্চেন অ্যান্সারটা গুগল থেকে বুঝতে পারিনি। ইনফরমেশন সায়েন্সকে সায়েন্স কেন বলা হয়? এটা তো হচ্ছে কি সিক্স যেন সেমিস্টারে জিজ্ঞেস করা উচিত না জানি, কিন্তু ম্যাম এটা আসলে বুঝতে পারি নাই, আর যাদেরকে জিজ্ঞেস করেছি কেউ আসলে খুব একটা গুছায় অ্যান্সারটা করতে পারে নাই, তো এটার অ্যান্সারটা জানার খুব ইচ্ছা। এটার অ্যান্সার তো অনেক বড়। আমি হচ্ছে গিয়ে, কেন তোমরা এটা পড়ো নাই? আমাদের সময় না তো আমরা ম্যাম, নোট করে পড়েছিলাম আনফরচুনেটলি, এটা। আনফরচুনেটলি এটা আমাদের আর কি মিস আচ্ছা ঠিক গেছে। আছে, ঠিক আছে, আমি আমার নোটটা তোমাদের সাথে শেয়ার ম্যাম, করবো, যাও। এক্সাম রোল নাকি ক্লাস রোল দিব আজ? এই দুইটাই দিবা, বোথ Okay, ma'am. এক্সাম রোল অ্যান্ড ক্লাস রোল। অ্যাটেন্ডেন্স তাড়াতাড়ি দাও, শেষ করব, আমার আবার 9:30টায় ক্লাস আছে। ও তোমাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আহ, তোমরা মনে হয় একটা আপত্তি জানিয়েছিলে, সেটা হচ্ছে যে ম্যাম কেন এই সময়ে এসেও ডেফিনেশন পড়তে হয়, তোমরা কি তোমাদের পরের ব্যাচ আমি জানি না, কিন্তু কথা হচ্ছে পরীক্ষায় যখন ডেফিনিশন আসে, ফর এক্সাম্পল ডিফাইন অ্যাবস্ট্রাক্ট, ডিফাইন ইন্ডেক্স, এই জিনিসগুলো যখন আসে তখন হচ্ছে গিয়ে তোমার মানে এটা কিন্তু মার্কস অনেক ভ্যারি করে। কোন ক্ষেত্রে জানো? ধরো ইন্ডেক্সের ডেফিনেশন চাইছে, তুমি যদি ওই জায়গায় দুই একটা সংজ্ঞা না দিয়েও যদি তুমি এক্সাম্পল দাও না 3-4টা, দেখবা যে তোমার ওইটার ভ্যালু অনেক বেশি বেড়ে যায়। অনেকে আমি দেখলাম খাতার মধ্যে ইন্ডেক্স এবং অ্যাবস্ট্রাক্টের সংজ্ঞা চাইছে, কি যে লিখছে, যেমন ধরো ইন্ডেক্সের সংজ্ঞায় কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট হচ্ছে উইথ এক্সাক্ট পেজ রেফারেন্স বা উইথ এক্সাক্ট পেজ লোকেশন। এই কথাটা যদি তোমার খাতায় না থাকে, আমি কিন্তু তোমাকে ওইভাবে মার্ক করতে আসলে পারি না, বা তোমার খাতায় যদি দুই একটা এক্সাম্পল না থাকে, সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে এগুলো কিন্তু তোমাদের মার্কসের ভ্যারিয়েশন অনেক নিয়ে আসবে। সো ট্রাই করবা যখনই কোনো কিছু ডিফাইন করতে বলবে, অ্যাটলিস্ট ওই জায়গায় সংজ্ঞা তুমি একটা দাও দুইটা দাও, ঠিক আছে, কিন্তু ভাইটাল যে কি পয়েন্ট যেটা, এই জিনিসটা কিন্তু অ্যাটলিস্ট ওই জায়গায় রাখার চেষ্টা করবা। এবং উইথ এক্সাম্পলস, তোমাকে হয়তো বলে দিবে না যে ডিফাইন অ্যাবস্ট্রাক্ট উইথ এক্সাম্পল, কিন্তু তুমি এক্সাম্পল দিবা। অনেকেই খুব সুন্দর করে লিসার এক্সাম্পল দিয়েছে, এরকম অনেক এক্সাম্পল দিয়েছে, কিন্তু কিছু কিছু খাতায় আমি দেখলাম যে কোনো এক্সাম্পল নাই, সো অটোমেটিক্যালি মার্কস। ম্যাম আমার ডেফিনেশনে একটু কোশ্চেন ছিল একটা। বলেন। ধরুন আমি একটা স্কলারের ডেফিনেশন দিলাম, এটা হুম। এক্স্যাক্টলি দাঁড়ি কমা সব সেম থাকতে হবে? হ্যাঁ, কারণ হচ্ছে তুমি যখন একজন স্কলারের একটা ডেফিনেশনকে তুমি সাইট করছো, ওই জায়গায় তুমি কিন্তু কোট আনকোটের মধ্যে রাখছো। এখন কোট আনকোটের মধ্যে তুমি যখন রাখতেছো, ওই সময় কিন্তু তোমার এইটাকে আসলে মিসকোট করার কোনো সুযোগ নাই। অনেক ক্ষেত্রে তো হ্যাঁ, 3-4টা লাইন থাকে, মানে অনেক বড় থাকে, তো ওটা তো বুঝতে থাকে না। লিখো না তুমি, তুমি যা হচ্ছে তুমি তাই লিখো, কিন্তু তুমি যখন ধরো আমার একটা কথা সাইট করতেছো, ধরো আমি একটা শব্দ বলি নাই, তুমি যদি এখন ওই শব্দটাকেও ওই সাইটেশনের মধ্যে ঢুকায় দাও, তাহলে কিন্তু এটা কিন্তু মিসকোট করা হয়ে যায়। সো এই জায়গাটা তুমি যদি 3-4টা লাইন হয় তোমার মনে রাখতে কষ্ট হয়, আই উড সাজেস্ট কি তুমি স্কিপ করো, কিন্তু উনার কোটেশনের মধ্যে তুমি উনার কথার ব্যতি রেখে কোনো কথা ঢুকাইও না। এটা তাহলে খুবই আমি কোটেশন বাদ দিয়ে যদি প্যারাফ্রেজ হ্যাঁ করি, হ্যাঁ উনি হ্যাঁ 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 সামওয়ান সেড দ্যাট, someone said that, তুমি তার কথাটাই বলো। ফর এক্সাম্পল থমাস, কি বলবো এটাকে, আচ্ছা ধরো এই যে আজকে যেগুলা পড়াইছি, কি কি পড়াইলাম না যেন ভুলে গেছি, থমাস হবস এর কথাই ধরো। থমাস হবস said that, অথবা থমাস হবস elaborate that, এই যে দ্যাট দিলা, দ্যাট দেওয়ার পরে তুমি নিজে প্যারাফ্রেজ করে লিখো না, তাহলে তো তুমি মেইন কনসেপ্ট লিখতে পারো।
কিন্তু তুমি জি ম্যাম। যখন সেইড দিয়ে কমা দিয়ে একটা কোট আনকোট দিচ্ছ তখন সাবধান, তখন তুমি ডিরেক্ট কোট করতেছো, এইটা করা যাবে না, চেঞ্জ করা যাবে না। Okay. ওকে, দিয়েছো সবাই? ওরে বাপরে 55টা হয়ে গেছে, অফ করে দিলাম। ঠিক আছে, ভালো থাকো সবাই, কালকে আবার 8টায়। ম্যাম একটু বাকি। কি একটু বাকি? ম্যাম ওপেন আলভিনা, হচ্ছে না। আলভিনা, ম্যাম এই যে ম্যাম ওপেন হচ্ছে না ফর্ম। আলভি, তোমার কেন সমস্যা থাকে? ম্যাম ম্যাম এইটার মধ্যে এই যে কেন জানি হচ্ছে না ব্রাদার্স কথা। গ্যাজেট, এটা কে রে? ব্রাদার্স গ্যাজেট, ম্যাম এটাই আলবি মনে হয়। এই হ্যাঁ ম্যাম আমি আমারটা দিতে পারিনি, আমি হচ্ছে শফিকুলের ফোন দিয়ে আর কি একসাথে ক্লাস করতেছি। তাহলে আমি কি করব? ম্যাম আমার ওপেন হচ্ছে না, ফোনটা কাছে নাই ম্যাম, দিতে পারিনি ওই জন্য। ফোন কাছে নাই? জি ম্যাম। ফোন খুঁজে পাচ্ছ না? এটাও হয়? খুঁজে পাচ্ছি না বলতে একজন নিয়ে গেছে আর কি। আচ্ছা, আল্লাহ হাফেজ, কালকে 8টায় দেখা হচ্ছে।